একটু দেখো তো, দেখা যায়? দেখা যায়? জি ম্যাম, আসছে একটা ভিডিও ওপেন হচ্ছে। আচ্ছা, আমি স্টার্ট করলাম, দেখো তো শোনা যায় কিনা। ইয়েস ম্যাম। শোনা না গেলে বলবা, হ্যাঁ? এটার আমি রেকর্ড করছি না। আর একটু শুনে আমাদের হচ্ছে শোনা যায়? আমরা জানি কোর্স আইডি 4153 পাওয়ার সিস্টেম 2 জি ম্যাম কিছু নেই। আচ্ছা, আসেন আজকে স্টার্ট করি। আজকে আমরা স্টার্ট করব চ্যাপ্টার 1। হ্যাঁ, চ্যাপ্টার 1 এ আমাদের আছে কি পার ইউনিট সিস্টেম বা পিইউ সিস্টেম যেটাকে বলছি। হ্যাঁ, পার ইউনিট জিনিসটা আসলে কি এটা আগে জানি। পার ইউনিটটা কেন আমাদের পাওয়ার সিস্টেমে কেন পার ইউনিটটা লাগে। আচ্ছা, প্রথমে যেটা আমরা বলছি যে পার ইউনিটটা আসলে পাওয়ার সিস্টেমের কোয়ান্টিটি গুলো কি কি বলতো? ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, ইম্পিডেন্স, রাইট? এখানে ভোল্টেজ জানি, সবাই জানি পাওয়ার কোয়ান্টিটিস এর মধ্যে ভোল্টেজ একটা ক্রাইটেরিয়া, রাইট? কারেন্ট আর একটা ক্রাইটেরিয়া। পাওয়ারটা কি আসলে ভোল্টেজ আর কারেন্ট, তাই না? আর ইম্পিডেন্সটা কি মনে আছে? ইম্পিডেন্সটা জেড নাকি এক্স? জেড। ইম্পিডেন্স মনে আছে না, জেড? জি ম্যাম। আচ্ছা, শুনে বোঝা যাচ্ছে? বাচ্চারা শুনে বুঝতে পারছে? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। ইম্পিডেন্স জেড যেটা, তাই না? তো এইটা কি বলেছে? সাধারণত এক্সপ্রেস করা হয় পার ইউনিট অথবা পার্সেন্টেজ অফ স্পেসিফিক বেস ভ্যালু। জিনিসটা কি আমি বুঝিনি। মনে করো একটা পার্সেন্টেজে, এতটুকু তো বুঝছো যে একটা পার্সেন্টেজে এই চারটা জিনিসকে কি করা হয়, এক্সপ্রেস করা হয়। হ্যাঁ, তো এখন আসো আরেকটা কি বলে দেখি। বলেছে যে পার ইউনিট ভ্যালু অফ এনি কোয়ান্টিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ অ্যাকচুয়াল ভ্যালু ইন এনি ইউনিট টু দ্য বেস অর রেফারেন্স ভ্যালু ইন দ্য সেম ইউনিট। আরেকটা জিনিস বুঝলাম যে এখানে আমরা রেশিও দিয়ে বলি বা পার্সেন্টেজে বলি, এবং জিনিসটা কি হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু এবং একটা রেফারেন্স ভ্যালু দরকার, তাই না? আচ্ছা, তো এখানে বলেছে যে যেই কোয়ান্টিটিটাকে আমরা পার ইউনিটে কনভার্ট করছি সেটারই নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমরা সেম বেস সেম ডাইমেনশনে করছি। আচ্ছা বলো তো যে পাওয়ার ফ্যাক্টর যেমন কি এস বাই পি বাই এস, তাই না? পাওয়ার ফ্যাক্টর নাকি এস বাই পি? পি ইজ ইকুয়াল টু কি ভিআই বলো পাওয়ার ফ্যাক্টরটা কি? ম্যাম পি বাই এস। পি বাই এস। কেন? পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা, তাহলে কস থিটাটা হচ্ছে কি পি বাই এস। কস থিটা, তাহলে কস থিটা কি পি বাই এস না? আচ্ছা, এটাও তো একটা রেশিওই, তাই তো? আচ্ছা, এখন আসো কোনো কারণে ধরো কোনো একটা সিস্টেমে আমি বলছি বেস ভোল্টেজ আমার 20, আমি বলে দিলাম এটা বেস ভোল্টেজ 30ও হতে পারে 40ও হতে পারে। হ্যাঁ, তাহলে যদি আমি বলি যে 11 কেভি কে তুমি পার ইউনিটে এক্সপ্রেস করো, তাহলে এই যে এই তিনটা আমরা সূত্র দেখলাম এখান থেকে কি বলছি যে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কি বেস ভ্যালু, তাই না? তো এটা কেন আমি কেন কি করছি সেগুলোর ব্যাখ্যা আমরা একটু পরে যাব। তাহলে এটার আসলে পার ইউনিটটা কি হবে? অ্যাকচুয়াল ভ্যালু ওর জন্য কি 18 না? আর বেসটা কি বলেছি 20, তাহলে 18/20, তাহলে ভ্যালু হবে 0.9 পার ইউনিট। আর 0.9 কে তুমি যদি কনভার্ট করো পার্সেন্টেজে তাহলে সেটা কত হচ্ছে 90%, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো যে পার ইউনিট কোয়ান্টিটি অ্যাকচুয়ালি কিভাবে রিপ্রেজেন্ট করি? একটা কি অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কি বেস ভ্যালু, বা অ্যাকচুয়াল কোয়ান্টিটি ডিভাইডেড বাই বেস কোয়ান্টিটি। আচ্ছা, এই যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর বেস কোয়ান্টিটি, এখানে দেখো আমি যে পার ইউনিটটা বের করেছি, এখানে এটা 18 কেভি ছিল, এটাও কত ছিল 20 কেভি। 20 কেভি, তাহলে দুইজনেরই তো তাহলে এটা কি কোনো ডাইমেনশন থাকবে? না ম্যাম। না, তাহলে এটা হচ্ছে কি ডাইমেনশন লেস হবে। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বলতে আমি কি অ্যাকচুয়াল ইউনিটে বুঝবো, আর বেস কোয়ান্টিটি বলতে কি বুঝবো সেম ইউনিট এজ অ্যাকচুয়াল কোয়ান্টিটি। বোঝা গেল? মানে আমি মনে করো বললাম যে 18 কেভি কে তুমি পার ইউনিটে কনভার্ট করো, তুমি চাইলেই মনে করো 20 কিলো ভোল্ট আছে, তো তুমি 20 ভোল্ট দিয়ে ভাগ করতে পারছো না এখন। তার মানে সেম সেম আমার ইউনিট দিয়ে আমরা ভাগ করব পার ইউনিটটা।
আচ্ছা, এতটুকু বুঝেছি বাবা? বাচ্চারা সবাই? জি ম্যাম। কোনো কনফিউশন? হ্যালো ম্যাম, জি ম্যাম। বেস ভ্যালুটা কি আমরা যে কোনো ভ্যালু নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, বেস ভ্যালুটা তুমি যে কোনো ভ্যালু নিয়ে নিতে পারবা। বেস ভ্যালুর উপরে ডিপেন্ড করবে তোমার ভ্যালুটা পার ইউনিটটা কত আসছে। তুমি যদি বেস 20 নাও তাহলে যে ভ্যালুটা আসবে, বেস যদি তুমি 40 নাও তাহলে কি সেম ভ্যালু আসবে? সেম না। ভ্যালু আসবে না। সুতরাং বেস ভ্যালুটা তোমাকে ডিফাইন করা থাকবে, অথবা পুরো একটা সিস্টেমের জন্য আমরা বেস পাওয়ারটা সাধারণত সেমই ধরে থাকি সাধারণত। ঠিক আছে, বুঝতে পেরেছি? বেসটা তোমার উপর ডিপেন্ড করবে, বেস যা ধরবা সেই ওয়াইজ পার ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? ম্যাম। আচ্ছা, তাহলে একটু দেখি সামনে। আচ্ছা, এখন আসো পার ইউনিটটা আসলে কেন আমাদের দরকার, তাই না? এই যে পার ইউনিট যে আমি করব, প্রতিটা কোয়ান্টিটিকে আমি একটা পার ইউনিটে আমি কনভার্ট করব, রিজনটা কি? প্রথম রিজনটা কি? প্রথম রিজনটা হচ্ছে আমরা যে ম্যানুফ্যাকচারাররা তারা অ্যাকচুয়ালি কি করে, যে প্রতিটা মেশিনের এবং ট্রান্সফরমারের যে ইম্পিডেন্সটা থাকে সেটাকে তারা তাদের যে নেম প্লেট থাকে তার উপরে পার ইউনিটের একটা ভ্যালু ওরা সেটাকে দিয়ে স্পেসিফাই করে ইম্পিডেন্সটাকে। যেমন, তাই না? একটু দেখি, এটা একটা নেম প্লেট, বোঝা যাচ্ছে? এটা কিন্তু একটা অরিজিনাল নেম প্লেট। জি এই ম্যাম। নেম প্লেটের এখানে খুঁজে পাচ্ছ কোথাও যে ইম্পিডেন্স দিয়ে কিছু প্রকাশ করা আছে কিনা? খেয়াল করো দেখি। জি ম্যাম। কোথায় আছে? 4%, ডান পাশে 3 নাম্বার। এই যে, দেখতে পাচ্ছ ইম্পিডেন্সটা কত? 4% দেয়া। এখানে কিন্তু কোনো ইউনিট দেয়া নাই, কিছু দেয়া নাই, এবং পার্সেন্টেজ যেহেতু দেয়া, সুতরাং এটা কিসে কনভার্ট করা? পার ইউনিট। বুঝে গেল? সো প্রথম আমাদের অ্যাকচুয়ালি যেটা কি, যে একটা ট্রান্সফরমার বলো যাই বলো তাদের ইম্পিডেন্সটাকে বা যে কোনো মেশিনের ইম্পিডেন্সটাকে নেম প্লেটে প্রথম রিজন হচ্ছে করে কি, ওরা পার ইউনিটে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, সো অবশ্যই আমাদের পার ইউনিটটা দরকার। আসো সেকেন্ডে, এটা গেল ম্যানুফ্যাকচারারদের কনসেপ্টে। সেকেন্ডে কি বলছি, যে পার ইউনিট ইম্পিডেন্স অফ ইলেকট্রিক ইকুইপমেন্ট অফ সিমিলার টাইপ ইউজুয়ালি লাই উইদিন ন্যারো নিউমেরিক্যাল রেঞ্জ। আচ্ছা দেখো, মনে করো যে প্রতিটা ইম্পিডেন্সের কি এক একটা ইউনিট বলো বা নিউমেরিক্যাল ভ্যালু বলো ডিফারেন্ট হয় না? তোমরা 2122 মেশিন পড়েছো না? সেখানে তোমরা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে কাজ করেছো না? তো সেখানে কি করেছি আমরা, অনেকগুলো রেঞ্জ থাকে, R1 X1, আবার অপোজিট পাশে গেলে R2 X2 থাকে না এগুলো? তার মানে অনেক তুমি নিউমেরিক্যাল রেঞ্জ নিয়ে কাজ করছো কিন্তু। আচ্ছা, আপনারা কি এটা বুঝতে পেরেছেন যে ট্রান্সফরমারের প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডে, এটা কি মনে আছে আপনারা 2122 তে মেশিন করেছেন যে ইকুইভ্যালেন্ট ট্রান্সফরমারের যে ইকুইভ্যালেন্ট যে কনভার্সনটা হয়, মনে আছে? প্রাইমারি সাইডের এবং সেকেন্ডারি সাইডের, মনে পড়ে? জি ম্যাম। আচ্ছা, মনে না পড়লে আরেকটু শুনি তারপরে বলছি। এতটুকু কি বুঝতে পেরেছেন আপনারা? এখানে যা যা বলা হলো এতটুকু কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। ইয়েস মিস। বুঝতে না পারলে কিন্তু বলবেন প্লিজ। হ্যাঁ ম্যাম, এই ম্যাম। যে পার্সেন্টেজ ইম্পিডেন্সটা এটা কার রেফারেন্সে, যে এই 4% যে ইম্পিডেন্সটা, তাহলে আমার মানে অরিজিনাল ইম্পিডেন্সটা কত আমি ফিল করব কিভাবে? ফিল করবা কিভাবে? তোমার এখানে বেস ভ্যালু তুমি জানতে হবে। জি তোমার ম্যাম। এখানে এটা তো দেয়া আছে, এটার 0.4% হচ্ছে তোমার এটার ইম্পিডেন্স। ওকে, তাহলে এখন তোমার এটার অ্যাকচুয়াল ভ্যালু কিভাবে বের করবা সেটার জন্য আমাদের ডেফিনেটলি সূত্র আছে, তাই না? আছে, সামনে আরো পড়বো। এতটুকু তো বুঝতে পারছো যে ট্রান্সফরমার বলো মানে আগে অ্যাডভান্টেজ গুলো কি সেটা দেখি, তারপরে আমরা দেখবো আসলে এটার ইম্পিডেন্স যে 4% বলতে কি বুঝাচ্ছে, সেটা আসলে কি বুঝাচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখো। এই কোশ্চেনটা, এটার কোশ্চেনের অ্যান্সার ঠিক পরের স্লাইডেই পেয়ে যাবা, 2 নাম্বার স্লাইডেই। হ্যাঁ, স্টার্ট করি, করব? জি ম্যাম। সবগুলোকে যদি তুমি পার ইউনিটে কনভার্ট করো তাহলে তোমার নিউমেরিক্যাল রেঞ্জটা কমে গেল না? বুঝতে পারছো? যখন আসলে তুমি নর্মাল একটা মেশিন নিয়ে কাজ করবা, একটা মেশিনে যখন কাজ করি তখন অনেকগুলো রেটিং থাকে, হ্যাঁ, কিন্তু যখনই তুমি পাওয়ার সিস্টেমে চলে আসো তখন কিন্তু মেশিনের খুঁটিনাটি লাগে না, তখন কিন্তু তুমি আরেকটু একটু মানে প্রতিটা মেশিনের ন্যারো রেঞ্জ দেখো। আচ্ছা, যেমন মনে করো ড্রোন উড়াই আমরা, তাই না? ড্রোন যখন উড়াও একটা এরিয়া কভার যদি করো তাহলে তুমি ওখানে জিনিসপত্র দেখতে পারো,
কিন্তু তুমি যখন প্লেনে চড়ে উপরে চলে যাও তখন কি ওই ছোটখাটো জিনিসগুলো তোমার চোখে পড়ে? আমার উদাহরণটা কি বুঝতে পারছো? আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পেরেছো? আমরা যখন পাওয়ার সিস্টেম নিয়ে কাজ করি, আচ্ছা তোমরা যখন 2-1 বা 2-2 তে মেশিন পড়েছো, তখন কিন্তু তোমরা টোটালি কি নিয়ে কাজ করছিলাম আমরা তখন, যে একটা মেশিনের ইম্পিডেন্স প্রাইমারি সাইডে কত, সেকেন্ডারি সাইডে কত, তারপরে মনে করো লিকেজ রিঅ্যাক্টেন্স, এগুলো অনেক জিনিসপত্র নিয়ে কাজ করেছো না? কিন্তু যখন 3-2 তে এসে তুমি যখন ট্রান্সমিশন লাইন নিয়ে পড়াশোনা করেছো, তখন কিন্তু আমাদের ট্রান্সফরমারের একদম ভিতরের কনস্ট্রাকশন থেকে অনেক মানে অনেক ছোটখাটো ক্যালকুলেশন কিন্তু আমরা কি একটু 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 করে নেগলেক্ট করে গেছি। খেয়াল পড়ে, মনে পড়ে? এখন যখন আমরা কোন একটা টোটাল পাওয়ার সিস্টেম নিয়ে কাজ করব, তখন যখন টোটাল পাওয়ার সিস্টেমে কাজ করব, তখন কিন্তু আমাদের দেখা যাবে যে মেশিনের একদম ভিতরের জিনিসপত্রগুলোর থেকে আমরা আগে কি বাইরের একটা ক্যালকুলেশন নিয়ে কাজ করব। সুতরাং এই যে ট্রান্সফরমার, আমাদের কাছে ট্রান্সফরমার বলতে তখন কিন্তু একটা ইম্পিডেন্স চলে আসবে। তখন কিন্তু ট্রান্সফরমার বলতে আমি ট্রান্সফরমারের একদম ইন্টারনালি ছোটখাটো কি আছে সেগুলো নিয়ে কিন্তু আমি কি করব না, বদার না। বুঝতে পেরেছো? সেটা আমি আরো যদি মানে আরেকটু যদি ভিতরে যাই, তখন আমার ওই ক্যালকুলেশনটা কাজে দিবে। আমি এখন পাওয়ার সিস্টেম যখন বলবো, তোমরা দেখবে কিছুক্ষণ পরে যে একটা ওয়ান লাইন ডায়াগ্রাম, হ্যাঁ নেক্সট ক্লাসে তোমরা দেখবে একটা ওয়ান লাইন ডায়াগ্রাম কাজ করবে। তখন কিন্তু ট্রান্সফরমার বলতে জাস্ট আমরা কিছু রেটিং বুঝাবো, ট্রান্সফরমারের ভিতরের আরো খুঁটিনাটি জিনিসগুলা তখন কি করি, নেগলেক্ট করি, এটাই বুঝাইছে, আর কিছু না। জাস্ট এখানে আমরা একটা ন্যারো রেঞ্জে কাজ করব, ন্যারো নিউমেরিক্যাল রেঞ্জ। না ম্যাম। বুঝতে পেরেছো? বাচ্চারা রেসপন্স করো। জি ম্যাম। আচ্ছা একটু শোনো, একটা দুইটা ম্যাথ করলেই তোমরা বুঝবে। মানে এই নিউমেরিক্যাল রেঞ্জটা আমার ন্যারো হয়ে যাচ্ছে। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যখনই আমরা পার ইউনিটে কনভার্ট করছি, তখনই রেঞ্জটা কি হয়ে যাচ্ছে, পার্সেন্টেজে যেহেতু চলে আসতেছে, তার মানে কি 0 থেকে 1 বা 0 থেকে 2 পর্যন্ত যদি অনেক বেশি তোমার না হয়, তাহলে রেঞ্জটা অনেক ন্যারো হয়ে যাচ্ছে, এটাই বুঝাইছি। এখন বুঝেছো? জি ম্যাম। জি ম্যাম। 3 নম্বরে কি বলেছে, এটা অনেক মানে সিরিয়াস ক্যালকুলেশন এরর থেকে আমরা রেহাই পাই। কারণ দেখা যায় যে পার ইউনিটটা তোমার মানে অনেকগুলো সিরিয়াস ক্যালকুলেশন এরর থেকে তোমার আমরা মোটামুটি এই ক্যালকুলেশন এরর গুলা আমরা মানে করা থেকে পারি, যদি করো তাহলে এই এরর গুলা তুমি অ্যাভয়েড করতে পারো। কিভাবে পারি এগুলো আমরা ম্যাথ দেখবো, একটু পরেই দেখবো। তারপরে এখানে আরেকটা বলেছে যে ট্রান্সফরমার আর connected in three-phase circuit does not affect the per unit impedance of the equivalent circuit, although transformer connection does determine the relation between voltage base on the two sides of the transformer. কিচ্ছু বুঝিনি, বুঝছি? আচ্ছা, শুধু এটা জেনে রাখো, থ্রি ফেজের ক্ষেত্রে এই যে পার ইউনিটে যে আমরা করতেছি does not affect the per unit impedance of the equivalent circuit, ঠিক আছে? এগুলো আমরা আজকেই ম্যাপ করব, দেখবা সিঙ্গেল ফেজ থ্রি ফেজে কেন কি বলছি, জাস্ট এই লাইনটা মনে রাখো, এটা পরে আমরা আবার ডিফাইন করব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আসি, এই জিনিসটা এখনই আমরা প্রমাণ করব। এখানে তোমরা দেখো তো এই সার্কিটটা চিনতে পারো? দেখো তো এই সার্কিটটা চেনা যায়? জি ম্যাম। কোন সার্কিট? ট্রান্সফরমারের উইন্ডিং। ভেরি গুড। ট্রান্সফরমারের কি প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড, তাই না? আচ্ছা দেখো আরেকটু এই দেখো। সার্কিটটা কখনো দেখেছো চোখে? জি ম্যাম। টু এর মেশিনেই দেখেছো তাই না? জি ম্যাম। এটা একটা ট্রান্সফরমার, এটা কি প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড, তাই না? ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি সাইড, হ্যাঁ, যেখানে কোডটা নেগলেক্টেড হচ্ছে। আর আরেকটা জিনিস তোমরা দেখেছো, সেটা কি, ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো, প্রাইমারি থেকে কি করছে, এই যে টোটাল এই জিনিসটা, তার মানে সেকেন্ডারিতেও কি, সেকেন্ডারিটা প্রাইমারি রেফারেন্সে নিয়ে আসতেছো না? ঠিক আছে? তো এখানে আসলে এখন আসো যে এই তো তাহলে আমার পার ইউনিটের কাজ কি, এই যে সার্কিটটা এবং এই যে সার্কিটটা, এখানে আসলে আমরা করছিটা কি, আমাদের কাজটা আসলে বেসিক্যালি কি? এখানে তুমি যদি রেজিস্ট্যান্স নিয়ে কাজ করো, তোমরা তো জানো যে এই পার ইউনিটের তুমি যদি নরমালি প্রাইমারি রেজিস্ট্যান্স এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্স দুইটা কি সেম হয়?
না না ম্যাম, না ম্যাম। সেম হয় না। পার ইউনিট যদি নরমাল তুমি রেজিস্ট্যান্সের ভ্যালু নাও, তাহলে কিন্তু ট্রান্সফরমারে হাই টেনশন সাইড এবং লো টেনশন সাইডের রেজিস্ট্যান্সের ভ্যালু সেম হয় না, ডিফারেন্ট হয়, রাইট? কিন্তু তুমি যদি পার ইউনিটে কনভার্ট করো, দেখবা কি যে ট্রান্সফরমারের হাই টেনশন সাইডের রেজিস্ট্যান্সের ভ্যালু যা, লো টেনশন সাইডেরও রেজিস্ট্যান্সের ভ্যালুটা পার ইউনিটে সেম আসতেছে। এই যে বললাম ন্যারো রেঞ্জ, তাহলে কি একটা যদি সেম চলে আসে তাহলে একটা ন্যারো রেঞ্জে চলে আসতেছে না? বুঝতে পারছো কথাটা? আচ্ছা আমি বুঝিনি, আসো আরেকটু পরে যাই। অ্যাডভান্টেজ গুলো তুমি পরে মনে করবা, আরেকবার আমরা পড়বো, ঠিক আছে? লাস্টে পড়বো। আচ্ছা এখন কিছু ইকুয়েশন আগে দেখবো আমরা, হ্যাঁ? ইকুয়েশন দেখার পরে একটা ম্যাথ করব, তারপরে আমরা আচ্ছা, ইকুয়েশনে আসার আগে একটু আমরা দেখি পার ইউনিট কোয়ান্টিটি বলতে কি বোঝায় বাচ্চারা? কোয়ান্টিটি বাই বেস কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি ডিভাইডেড বাই বেস কোয়ান্টিটি। quantity। এটা কি কোনো ইউনিট থাকবে? না মিস। না না। ভেরি গুড। তাহলে আসো এখন ইকুয়েশনটা কিভাবে ডেভেলপ করেছি সেটা একটু দেখি, হ্যাঁ? নিজেরা কিন্তু করব, খাতা কলম নিয়ে বসছি না সবাই? ইয়েস ম্যাম। এটা মজা পাবা, করে দেখো, হ্যাঁ? আবার ক্ল্যারিফাই করব অ্যাডভান্টেজটা। পার ইউনিট কোয়ান্টিটি কি বলেছি? প্রত্যেকে খাতা কলম নিয়ে বসবো আমরা একটু, হ্যাঁ? পার ইউনিট কোয়ান্টিটি কি বলেছি বলো? অ্যাকচুয়াল কোয়ান্টিটি ডিভাইডেড বেস ভেরি গুড, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ডিভাইডেড বাই বেস কোয়ান্টিটি, ঠিক আছে না? এটা ডাইমেনশনলেস। ওকে, আসো বাচ্চাকালে একটু ফেরত যাই। বেস ভোল্টেজ আমি কি বলেছি? ভিবি। এটা কোনো ভ্যালু বা কিছুই বলিনি, জাস্ট আমি বলেছি বেস ভোল্টেজ কি, ভিবি। এটার ইউনিট কত? কিলোভোল্ট, লাইন টু লাইন। এটা বেস ভোল্টেজ তুমি ভিবি ভোল্টেও ধরতে পারো, কোনো সমস্যা নাই। আমরা কিলো ভোল্টেজ ধরলাম, যাই ধরো দেখো সেমই আসবে। আচ্ছা, বেস পাওয়ার তাহলে একটা থাকতে হবে না? এটা সাধারণত একটা সিস্টেমের সবসময় বেস পাওয়ার সেম থাকে, বেস ভোল্টেজটা ডিফারেন্ট হয় ট্রান্সফরমার আসলে, কিন্তু বেস পাওয়ারটা কি থাকে? সেম থাকে। প্রতি পুরো সিস্টেমে একটা পাওয়ার, বেস পাওয়ারটাকে সাধারণত সেমই রাখা হয়, হ্যাঁ? আচ্ছা তাহলে বলো তো একটা সিস্টেমের বেস ইম্পিডেন্সটা কি হবে? বেস ইম্পিডেন্স সূত্র মনে আছে? বলো তো বেস ইম্পিডেন্সের সূত্রটা কি? এই যে সূত্রটা আসলো, কেন আসলো? এই যে এই সূত্রটা ভিবি স্কয়ার বাই পিবি, এই সূত্রটা কিভাবে আসলো? পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। পি ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। গুড, Good. মনে আছে তো, তাই না? ইয়েস ম্যাম। ঠিক আছে, আসো স্টার্ট করি। ভিবি স্কয়ার ডিভাইডেড বাই পিবি। আচ্ছা এটাকে পিবিও বলতে পারো অথবা কি বলতে পারো? এসও বলতে VI। পারো, তাই না? এস মানে কি? অ্যাপারেন্ট পাওয়ার। পাওয়ার কয় ধরনের মনে আছে? আমি একটু রিভিউ করব। পাওয়ার তিন ধরনের, একটা কি রিয়েল পাওয়ার, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট। কি কি পাওয়ার? রিয়েল, রিঅ্যাক্টিভ আর অ্যাপারেন্ট। ভেরি গুড। রিয়েল পাওয়ারটা কখন বলি? শুধুমাত্র রেজিস্টিভ লোডের জন্য। P is equal to BI। এক্সিলেন্ট। আর রিঅ্যাক্টিভ পাওয়ার? কোন ইন্ডাকটেন্স অর ক্যাপাসিটেন্স থাকে সার্কিটে। ওকে। আর অ্যাপারেন্ট পাওয়ারটা সেটা যেটা যে শুধু ভি ইনটু আই, ঠিক আছে না? রিয়েল পাওয়ার, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার। আরেকটা কি? অ্যাপারেন্ট পাওয়ার। ভেরি গুড। আরেকটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। পি এর সূত্র কি? ভিআই cos থিটা। আর কিউ এর সূত্র কি? ভিআই সাইন। VI sin theta। ওকে। আর কিউ এর সূত্র জাস্ট কি? এস এর সূত্র ভিআই। আর এটা হচ্ছে ভিআই সাইন থিটা, তাই না? ওকে। এখন তুমি আমাকে বলো যে পি বলেছি, মনে করো যে বেস ইম্পিডেন্স আমি এখানে জেড দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? তো জেড বললে আমি কি ভিবি স্কয়ার বাই পিবি বলছি, এটা কি ভুল লিখেছি না ঠিক লিখেছি? ঠিক। ওকে, কারণ পি ইজ ইকুয়াল টু কি? ভিআই। ভিআই। তাহলে আইটাকে কি জেড দিয়ে যদি প্রকাশ করো তাহলে ভি স্কয়ার বাই ভিআই। ভি স্কয়ার বাই জেড।
আইটাকে হ্যাঁ ভি স্কয়ার বাই ভি স্কয়ার বাই জেড। আচ্ছা, তাহলে বেজ ইম্পিডেন্স পেলাম আমরা। আচ্ছা, তারপরে কি বলেছি দেখি আসো। তাহলে আমি যদি বলি যে পার ইউনিটে কনভার্ট করো তুমি ইম্পিডেন্সটাকে, তাহলে তুমি কি করবা? পার ইউনিটের সূত্র কি? অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কি? বেস ভ্যালু না? Base quantity. বুঝতে পারতেছো? এই যে জেড পার ইউনিট, এই যে পার ইউনিট কোয়ান্টিটি, এটা তো গেল বেস পর্যন্ত। তাহলে এখন প্রতিটার জিনিসের তো একটা নিজস্ব রেটিং থাকবে, থাকবে না? তাহলে এই যে পার ইউনিটে যখন কনভার্ট করব তখন তাহলে সূত্রটা কি হয়ে যাবে? অ্যাকচুয়াল বাই বেস। আচ্ছা, একটু আগে একজন কোশ্চেন করেছো খেয়াল করে যে ম্যাডাম পার ইউনিটে যদি আমি 4% দিয়ে থাকি তাহলে আসলে সেটার অ্যাকচুয়াল ভ্যালু কত সেটা আমরা কিভাবে জানবো? মনে পড়ে? জি ম্যাম। এখন কি অ্যান্সারটা পেয়েছো? যে পার ইউনিটে তুমি যখন কনভার্ট করছো তখন তো ডেফিনেটলি ওর অ্যাকচুয়াল ভ্যালুটা নিয়েই তো তুমি কাজ করছো। অ্যাকচুয়াল বাই বেসটাই হচ্ছে কি ওর পার ইউনিট ভ্যালু, তাই না? জি ম্যাম। এখন বুঝতে পেরেছি? একটা রিয়েল এক্সাম্পল দিলে ভালো হয়। অবশ্যই রিয়েল এক্সাম্পল তো আছে, এটা তো জাস্ট ম্যাথের এক্সপ্রেশন। এক্সাম্পল তো সামনে আছে, শুরু করি। ম্যাম। জি ম্যাম। এই বুঝতে পারছো? না বুঝলে বলো, আমি আবার শুরু করব। না ম্যাম, বুঝেছি। বুঝতে পারছি বুঝতে পারছো তো? আচ্ছা, জি। তাহলে পার ইউনিটটা কি হবে? যে যে কোনো একটা ইম্পিডেন্সের অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কি হবে? বেস ভ্যালু। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু থাকলো, বেস ভ্যালুর ভ্যালুটা যদি বসায় দেই তাহলে কি এই সূত্রটা আসবে? পিবি বাই ভি স্কয়ার। জি মিস জি ম্যাম। এইগুলো কিন্তু লেখো বাবা, এখন না লিখলে পরে পারবা না। এখন আমি চাচ্ছি এই যে যে পার ইউনিটটা আসলো সেটা কি ওর নিজস্ব যে কোনো একটা মেশিনের মনে করো নিজস্ব পার ইউনিট। হ্যাঁ, তার মানে এটা কি ওল্ড। আমি এখন যে জানতে চাচ্ছি নিউ পার ইউনিট, মানে আমি যে কনভার্ট করছি, কনভার্ট করার পরে তো নতুন একটা পার ইউনিটের ভ্যালু আসবে, আসবে না? আসবে না? আসবে আসবে। তো নতুনটার ভ্যালুটা কি হবে সেটা তোমার জানা দরকার না? জি মিস আচ্ছা, তাহলে আর এটার জন্য আমি কি করতে পারি? আসো, এটার জন্য পারি কি? তাহলে জেড পার ইউনিট ওল্ড এর সূত্র কি হবে? অ্যাকচুয়াল বাই কি হবে? ওল্ড। ওল্ড বেস ওকে, তাহলে নিউ এর জন্য কি হবে? নিউ বেস অ্যাকচুয়াল বাই নিউ বেস। ওকে, তাহলে এখন তুমি এই যে দেখো তো এই দুইজনের মধ্যে এই দুইটা সূত্রকে যদি আমি সমান করতে চাই তাহলে এই দুইটা সূত্রের মধ্যে কমন কে? অ্যাকচুয়াল ভেরি গুড। তাহলে কি তুমি বলতে পারো জেড পার ইউনিট ওল্ড ইনটু জেড বি ওল্ড ইজ ইকুয়াল টু জেড পার ইউনিট নিউ ইনটু জেড বি নিউ? তাহলে জি। এখান থেকে কি আমি এই সূত্রটা বলতে পারি? জি মিস আচ্ছা, এখন তোমরা একটু ট্রাই করো তো যে তাহলে জেড পার ইউনিট নিউ এর ভ্যালুটা কি আসতে পারে? কি করতে পারি? আমি হচ্ছে প্রথমে এই সূত্রটা লিখবো, জেড পার ইউনিট নিউ এর সূত্রটা এখান থেকে লিখো, জি মিস তাহলে কি আসবে? জেড পার ইউনিট ওল্ড ইনটু জেড বেস ওল্ড ডিভাইডেড জেড বেস নিউ ভেরি গুড। তাহলে এখন আমার এখান থেকে কার কার সূত্র তুমি জানো? জেড পার ইউনিট ওল্ড এর সূত্র জানো, জেড বি এর সূত্র জানো। দেখো তো বসায় জেড পার ইউনিট নিউ এর সূত্র কি আসতে পারে? আচ্ছা, আরেকটু হিন্টস দেই, দিব? জি ম্যাম। আসো আরেকটু হিন্টস দেই। এই দিব, আর দিব না। হ্যাঁ, এখন তুমি আমাকে জেড পার ইউনিট নিউ এর একটা সূত্র লিখে দেখাও। লিখে দেখা করতেছেন বাবা সবাই, বাচ্চারা? ইয়েস ম্যাম তাহলে এখন আমাকে জেড পার ইউনিট নিউ এর সূত্রটা লিখে দেখাও সবাই, কি আসতে পারে? Z per unit old into PB square old divided by PB square new into PB new divided by PB old. আচ্ছা, তাহলে এটাকে আরেকটু শর্ট ফর্মে লিখো, তাহলে জেড পার ইউনিট নিউ ইজ ইকুয়াল টু কি হবে? Z per unit old ওল্ড, ভেরি গুড, ইনটু BB old মানে ভি বেস ওল্ড square divided by BB square new. হ্যাঁ, তাহলে টোটালটাকে একটা স্কোয়ারে আনতে পারি। জি ম্যাম।
ইনটু হচ্ছে কি পিবি নিউ ডিভাইডেড বাই পিবি, ওল্ড। এই তো ভেরি গুড, আমরা পারি তো। কি হতে পারে শুধু, তাহলে জেড নিউ এটা আসলো। ঠিক আছে, তাহলে জেডবি নিউ এর সূত্র ভিবি ভি নিউ স্কোয়ার ডিভাইডেড বাই কি পিবি নিউ, তাই না? তাহলে এটার পরে সূত্রটা দেখো তো, এটা আসছে। তাহলে আপনাদের কি জেড পার ইউনিট নিউ ইজ ইকুয়াল টু কি আসলো, জেড পার ইউনিট ওল্ড ইনটু কি ভিবি ভি বেস ওল্ড ডিভাইডেড বাই কি ভিবি নিউ হোল স্কোয়ার ইনটু কি পিবি নিউ ডিভাইডেড বাই পিবি ওল্ড। এটা কি সবার এসেছে বাচ্চারা? সবার কি এটা এসেছে? ইয়েস মিস। ওকে, তাহলে এখন কি আমি নেক্সট স্লাইডে যাব? আচ্ছা, আপনাদের কি এভাবে করে বুঝতে সমস্যা হচ্ছে? আমি কি টোটাল আমি নতুন করে স্লাইড বুঝাবো নাকি ভিডিওটা ছাড়লে প্রবলেম হচ্ছে? না ম্যাম, প্রবলেম হচ্ছে না, একটু একটু টাইম দিবেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কি বাবা আবার বলো? দুইটা একসাথে সিনক্রোনাস করতে মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যায় আর কি, মানে আপনার রিয়েল টাইম কথা আর ভিডিওর কথা মাঝে মাঝে কনফিউজ লাগে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে ইন্ডিভিজুয়ালি করাবো। এটা ইন্ট্রো তো, এজন্য হচ্ছে জাস্ট ওদেরটা যেটা দিলাম একই দিলাম, যাতে কোনো কথা আমার মিস না হয়। না হলে আসলে রিয়েল টাইমই বলি। হ্যাঁ, অঙ্ক করাবো তো এরপর থেকে, এরপরে আর সমস্যা হবে না। এখন কি বুঝতে পেরেছো? রিয়েল টাইমটা আমি বলে দিব যে এই যে আমি রিয়েল টাইমে আসছি, ঠিক আছে? ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি মোটামুটি তুলতে পেরেছেন এতটুকু সবাই? জি ম্যাম। ওকে, তাহলে আসেন পরের স্লাইডটা দেখি একটু। জি ম্যাম। সবাই মিলছে? আচ্ছা, সূত্রটা অনেক সময় মানে মুখস্থ করার আমাদের কোনো দরকার নেই। পরীক্ষার হলে কোনোদিন কোনো কিছু মুখস্থ করে যাবা না, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর লাইনে, কারণ ভুলে যাবা। হ্যাঁ, আর দেখা যায় যে কনসেপ্টটা চেঞ্জ হয়ে যায় যদি মুখস্থ করে যাও। তুমি দেখো, তুমি যদি যে কোনো সিস্টেমের এই জিনিসটা জানো, এই ক্যালকুলেশনটা করতে ম্যাক্সিমাম 1 মিনিট লাগবে। তো এই জিনিসটা এখন থেকে আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই সূত্রটা সব জায়গায়। ঠিক আছে, বোঝা গেল সূত্রটা? জি ম্যাম। আসো একটা অঙ্ক করি। আচ্ছা, এই যে একটু আগে বললাম না ম্যাডাম, একটা এক্সাম্পল দিলে ভালো হয়। জি ম্যাম। আচ্ছা আসেন, এখন দেখেন এই এক্সাম্পলটার সাথে কনসেপ্টে মিলে কিনা। হ্যাঁ, স্টার্ট করি। কারণ অঙ্ক না করলে কনসেপ্ট ক্লিয়ার হয় না। আচ্ছা, মনে করো একটা ট্রান্সফরমার দেয়া আছে। হ্যাঁ, ট্রান্সফরমারের রেটিং কত দেয়া আছে? 20 MVA। ঠিক আছে, আর 138/13.8 কেভি মানে কি? হাই টেনশন সাইড ডিভাইডেড বাই কি লো টেনশন সাইড, কিলোভোল্ট দেয়া আছে। আচ্ছা, বলেছে লিকেজ রিঅ্যাকট্যান্স হচ্ছে 10%। হ্যাঁ, এবং বলেছে যে ফাইন্ড দ্য লিকেজ রিঅ্যাকট্যান্স ইন পার ইউনিট ইন 30 MVA বেজে। আচ্ছা, তার মানে ট্রান্সফরমারের রেটিংটা কত বলো তো? 20, কিন্তু তোমাকে বেস পাওয়ার কত বলে দিয়েছে? 30। বেসটা যদি আমি 40 বলতাম তাহলে কিন্তু টোটাল পার ইউনিটের ক্যালকুলেশনের ভ্যালু আমাদের কি হয়ে যেত? চেঞ্জ হয়ে যেত না? আচ্ছা, তাহলে এখানে কি কি দেয়া আছে আগে আসলে দেখি। আসো, প্রথম জিনিসটা দেয়া আছে কি? ভিবি ওল্ড। ওল্ড কত? ভিবি ওল্ড 138 কিলোভোল্ট। ওকে, তাহলে ভিবি নিউ কত? 13.8। আর মনে হয় কোনো কোশ্চেন নেই। আচ্ছা, ভিবি আপনাদের কি মনে হচ্ছে ভিবি নিউটা হচ্ছে 13.8 হবে? তো আমার মনে হয় স্যার আমরা শেষ। না মিস। আচ্ছা, হ্যাঁ ম্যাম। এটাই তো, তাহলে তো আপনারা বুদ্ধিমান। 13.8টা হচ্ছে লো টেনশন সাইডে, ঠিক আছে? আর হাই টেনশন সাইডের কত? 138। কেভি তার মানে এটাই আমাদের হাই টেনশন সাইডের জন্য, এটাই আমাদের কি বেস বেস ভোল্টেজ আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, আসেন এখন দেখি একটু। নো, 13.8 তো হচ্ছে লো টেনশন সাইড, কিন্তু ভিবি তুমি তো এটা ধরে নিবা। তাহলে ওল্ড যদি 138 কেভি হয়, তুমি নিউটাও, তোমার যেহেতু এখানে বলা নাই ভোল্টেজটা কত, বেস ভোল্টেজ, তো তুমি ধরে নাও 138। সমস্যা আছে কোনো? নাই। তাহলে এখন আসো পিবি ওল্ড। ওল্ড কত? 20, কারণ তোমাকে এখন নিউটা তো বলাই আছে। নিউ কত? 30। বেসটা বলা আছে না পিবি 30। তাহলে এখন তুমি কি করবা? পিবি নিউ কত? 30। আচ্ছা, তাহলে তোমার সূত্র কি? সূত্র কি? সেট পার ইউনিট নিউ
জেড পার ইউনিট ওল্ড, ওল্ড এর ভ্যালুটা কত বলো তো? এই অঙ্কটা একটু আমরা করি আসো। আচ্ছা, জেড পার ইউনিট যেটা বলেছি সেটা হচ্ছে কত, সূত্রটা তো আমরা অলরেডি জানি। এই সূত্রটা কি মুখস্থর কিছু? এই সূত্রটা অলরেডি আমরা প্রমাণ করেছি, রাইট? তো জেড পার ইউনিট ওল্ড কোনটা দেখো, বলেই দিয়েছে রিঅ্যাকট্যান্সের ভ্যালু 10%। তার মানে আমি কি করছি, আমি এখন নতুন বেজে কাজ করছি। 10% যেটা, সেটা কার জন্য বেস ছিল? এই ট্রান্সফরমারের তখন রেটিং কত ছিল? 20 MVA। কিন্তু এখন বলে দিয়েছি আমাদের নতুন বেস কত হতে হবে? 30 MVA। তাহলে আমার কি রেটিং সেম থাকবে? যেটা একটু আগেই বলছিলাম যে কেন আমার বেসটা আমি চেঞ্জ করার সাথে সাথেই কি হয়ে যাবে, তাহলে আমার ইম্পিডেন্সের ভ্যালুটাও চেঞ্জ হবে কি হবে না? বলো দেখি। হবে ম্যাম। হবে। তাহলে 30 MVA যেটা, সেটা হচ্ছে কি আমার নতুন বেস। তাহলে এইটা কোন ভ্যালুটা হবে এখানে? পিবি নিউ। গুড। পিবি ওল্ড কত? 20 MB। ভেরি গুড। ভি বেস ওল্ড কত? 138। 138। ভিবি নিউ কত? 138। গুড। তাহলে এখন এই জেড পার ইউনিট ওল্ড এর ভ্যালু কত? মিস ভিপি নিউটা 138 কেন? নিউটা, নিউ বলতে আমি তো ধরে নিয়েছি এটা তো ওর নিজস্ব রেটিং 138/13.8 কেভি, ঠিক আছে? এখন যখন এমভিএ তুমি চেঞ্জ করছো, এমভিএ বলা আছে তোমাকে 30 এমভিএ, কিন্তু বেস ভোল্টেজ তো বলা নেই, বলা আছে? না তো মিস। আমার এই সিস্টেমের জন্য একটা বেস ভোল্টেজ নিতে হবে না? এই বেস ভোল্টেজটা তখন আমি ধরে নিব 138। তুমি এটা অন্য কিছুও ধরতে পারতা, তখন বেস ভোল্টেজের সাথে রেট চেঞ্জ, লিকেজ রিঅ্যাকট্যান্সটাও চেঞ্জ হতো। তো আমি যেহেতু ধরে নিচ্ছি 138, তাহলে আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য, যেহেতু এটা হাই টেনশন সাইডে 138 আছে, সুতরাং আমি নিউ বেসটাও কি একই ধরলাম। বুঝতে পেরেছো? তাহলে আমার এখানে কি ওল্ড আর বেস পেয়েছি। এখন ইম্পিডেন্সের অবস্থাটা কি হবে? ইম্পিডেন্স এটা কি নিউ না ওল্ড হবে? এটা এই রেটিং এর জন্য 10%, তাহলে নতুন রেটিং আমার কি আসলো? 30। তাহলে আমার ডেফিনেটলি ইম্পিডেন্সটা চেঞ্জ হবে না, হবে না? হবে। তাহলে এখন দেখি ক্যালকুলেশন করো, দেখি কত আসে ভ্যালু। 0.15 or 15%. 0.15। ভেরি গুড, তোমরা তো ভালো পারো। ও সিঙ্গেল সরি, ফেজের জন্য দাঁড়াও। রিঅ্যাকট্যান্স তো 4.1, তাহলে এখানে কি সব ভ্যালু ভেরি গুড আসছে Yes, miss. 0.15, মিলছে না? Yes, miss. ওকে, তাহলে আসো। আচ্ছা, তাহলে এখন ট্রান্সফরমারের আর সিঙ্গেল কি ফেজ আর করি? থ্রি ফেজটা দেখবো। দেখি। সিঙ্গেল ফেজ সিস্টেম আমাদের আমরা সাধারণত পড়ি কত, দুইটা না, সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ। আচ্ছা, তাহলে সিঙ্গেল ফেজের জন্য সূত্র কি আসবে আর থ্রি ফেজের জন্য সূত্র কি আসবে, এটা একটু আজকে দেখি আগে। আচ্ছা, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে বেস পাওয়ারটা কত ধরবো তাহলে আমরা? কিলোভোল্ট অ্যাম্পিয়ার পাওয়ার, তাই না? এটা কত সিঙ্গেল ফেজের জন্য? আচ্ছা, জানি কি পাওয়ার সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজের জন্য কিরকম কি চেঞ্জ আসে পাওয়ারে, মনে আছে? আসলে মনে পড়ে সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজে কি ডিফারেন্স ছিল? 3 টাইম পাওয়ার। হুম, নাম 3 VI। শুধু 3 VI? √3 হতে পারে না? √3? কেন √3? মিস লাইন আর ইয়ার কারণে, লাইন ওয়াই, এক্স্যাক্টলি, ওয়াই আর ডেল্টার কনভার্সনে, তাই না? মনে জি, পড়ে? miss. জি, আচ্ছা, আসো দেখো একটু। একটু বাচ্চাকালে ফেরত যাই। আচ্ছা, সিঙ্গেল ফেজ বলতে এই 2-3টা ক্লাস একটু বাচ্চা কালের ফেরত যাওয়ার ক্লাস, বুঝছো? আচ্ছা, এতটুকু কি এমন কিছু বুঝেছো যেটা না বোঝার মতো? বাচ্চারা রিয়েল টাইমে আছি। আমি বুঝছি সব। ম্যাম বুঝছি আচ্ছা, এখন দেখো। কি বোঝায়, একটা লাইফ একটা কি নিউট্রাল, তাই না? এটাই তো সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ অন্য কিছু না কিন্তু। আর থ্রি ফেজ বলতে কি বোঝায়? তিনটা লাইন একটা কি হবে নিউট্রাল, তাই না? আচ্ছা, এখন এই যে সিঙ্গেল থ্রি ফেজের কিন্তু আবার কনসেপ্ট দুই ধরনের, একটা কি ওয়াই কনসেপ্ট, একটা কি ডেল্টা কনসেপ্ট, রাইট? আচ্ছা, যখন ওয়াই কনসেপ্ট বলি, ওয়াই কনসেপ্টের ক্ষেত্রে কি আসে? লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট কি হয়? সেম হয়। ভেরি গুড।
আর যখনই ডেল্টা বলি তখন কি লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কি হয়? সেম। সেম হয়, কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু পাওয়ারটা কি আসে? P is equal to যদি বলো তাহলে √3 কি VI VI cos theta। cos theta, তাই না? তো √3 আলটিমেটলি যদি ডেল্টা বলি তাহলে এখানে ভোল্টেজের থেকে √3 এর কনসেপ্ট আসতেছে, আর যদি y বলি তাহলে কি সরি y যদি বলি তাহলে ভোল্টেজের জন্য আসতেছে √3, আর যদি ডেল্টা বলি তাহলে i এর থেকে আসতেছে, রাইট? এটাই তো, আর তো কিছু না। তো জি ম্যাম। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আসো, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমরা বেস পাওয়ারটা কি বলবো? পাওয়ার যেটা নরমাল পাওয়ার সেটাকে আমি বেস পাওয়ার বলছি। তাহলে আসো দেখি বেস ভোল্টেজ কি বলবো? যেটা নরমাল বেস ভোল্টেজ কিলোভোল্ট লাইন টু নিউট্রাল সেটাই বলবো। সিঙ্গেল ফেজ তো লাইন টু নিউট্রালই হবে। তাহলে কি বাকি থাকলো আর? পাওয়ার গেল, ভোল্টেজ গেল, কারেন্ট লাগবে না? জি ম্যাম। কারেন্টের সূত্র কি? পাওয়ার বাই ভোল্টেজ। কারেন্টের সূত্র কি? বেস কিলোভোল্ট অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই কি কিলোভোল্ট লাইন টু নিউট্রাল। মানে কি কারেন্ট বলতে কি বোঝাই? পাওয়ার ডিভাইডেড বাই কত? ভোল্টেজ, তাই না? আচ্ছা, দুইজনই কিলো আছে, তাহলে কে কে কাটা যদি চলে যায়, ভোল্টেজ চলে গেল, তাহলে শুধু ইউনিট কত থাকবে? ইউনিট কত থাকবে বাবা? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, ভেরি গুড। আচ্ছা, এখন এই দুইটাই আছে কিলোতে, তাহলে ওকে যদি অ্যাম্পিয়ারে রাখো ইউনিটে কনফ্লিক্ট হবে না? তাহলে আমি জি ম্যাম। অ্যাম্পিয়ারকে কিলো অ্যাম্পিয়ার করতে চাচ্ছি, তাহলে কি করব? অ্যাম্পিয়ারকে কিলো অ্যাম্পিয়ারে কনভার্ট করতে চাচ্ছি। 1000 দিয়ে ভাগ। গুড, ভেরি গুড, 1000 দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে এখন ইম্পিডেন্স বের করতে চাচ্ছি। বেস ইম্পিডেন্সের সূত্র কি? বেস ভোল্টেজ ডিভাইডেড বাই কত? বেস কারেন্ট। আচ্ছা, বেস ভোল্টেজের সূত্রটা কত? সূত্র কি আছে? কিলোভোল্ট। এটা কিন্তু একটা নিউমেরিক্যাল ভ্যালু হবে, রাইট? সো এখানে যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু দিচ্ছি না, আমরা ইউনিট নিয়ে কাজ করছি যাতে পরে কনফিউশন না হয়। তাহলে এটা কি হবে? কিলোভোল্ট লাইন টু নিউট্রাল। আর কারেন্টটা কি হবে? এই ভ্যালুটা তুমি শুধু বসায় দিবা, তাই না? তাহলে এখানে এই যে লাইন টু কিলোভোল্ট, তাহলে এই দুজনের কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে না? আর এখানে কি হবে? বেস কেভিএ ডিভাইডেড বাই 1000। আচ্ছা, কিলোভোল্টকে 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে কি আসে ইউনিটটা? মেগা। এমভি, তাই না? মেগা। তাহলে কি আসবে? কিলোভোল্ট স্কোয়ার বাই এমভিএ। আচ্ছা, এগুলো কেন দরকার? এখন মনে হচ্ছে না যে এটা আমি কেন করছি, কি রিজনে করছি? হ্যাঁ, এগুলো অঙ্কের জন্য সামনে কাজে আসবে। এগুলো একটু বেসিক আজকে ধরায় দিচ্ছি, কারণ একবারে ডাইরেক্ট অঙ্কে যখন তুমি এই সূত্রটা দেখবা তখন তোমার মনে হবে কোথা থেকে আসলো জিনিসটা। ঠিক আছে? সো এটা যাতে মনে না হয়। এখন কি মোটামুটি ক্লিয়ার হয়েছে যে আমি সিঙ্গেল ফেজের জন্য বেস ইম্পিডেন্সের সূত্রটা আমি কি লিখবো? জি ম্যাম। আমরা অনেক সময় অঙ্ক করি না যে আমরা বুঝি না জিনিসটা আসলো কোথা থেকে আসলে, কিন্তু এই যে দেখো প্রতিটা জিনিসের ব্যাখ্যা আছে। ঠিক আছে? এটা গেল সিঙ্গেল ফেজের জন্য। তাহলে তোমরা কি 3 ফেজের জন্য একটু চেষ্টা করে দেখবা? ঠিক সিমিলার ওয়েতে আসো আমি একটু লাস্ট স্লাইডটা ঠিক আছে, আমি আপনারা 3 ফেজের জন্য একটু করেন বাবা, একটু বলেন দেখি। বেস পাওয়ার কি আছে? কিলোভোল্ট অ্যাম্পিয়ার 3 ফেজে। আচ্ছা, লাস্ট স্লাইড কেউ দেখতে চাইলা তোমরা? জি ম্যাডাম আমি বলছিলাম। আচ্ছা, দেখো এটা জি হ্যাঁ, জি কি মানে লেকচার তুলছো? জি। ওকে, তুলো। আর যারা তুলেছো তোলা শেষ? আচ্ছা, তোমরা কষ্ট করে তুলছো কেন? এটা হচ্ছে কোথাকার জানো? ওই যে স্যারের যে লেকচারটা আছে না, আমি একটা পিডিএফ আপলোড করেছি না, লেকচার 1 চ্যাপ্টার 1 পার ইউনিট সিস্টেম, একদম সেম টু সেম স্যারেরই লেকচার এটা। বুঝতে পেরেছেন? তারপরে তুললে খুবই ভালো, তুলতে থাকেন। তুলেছেন এটা কমপ্লিট? জি ম্যাডাম। আচ্ছা, আসেন একটু 3 ফেজে চেষ্টা করি। 3 ফেজে এতটুকু দেয়া। হ্যাঁ, এখন তাহলে 3 ফেজের জন্য কি বের করব আমরা? কারেন্ট, তাই না? এটা কি ভোল্ট অ্যাম্পিয়ার 3 ফেজে দেয়া, আর কিলোভোল্ট লাইন টু লাইনে দেয়া, তাই তো? তাহলে কারেন্টের সূত্র কি হবে?
কারেন্টের সূত্র কি হওয়া উচিত? পাওয়ার বাই ভোল্টেজ। ভেরি গুড। তাহলে পাওয়ার বাই ভোল্টেজ যদি হয় তারপর কি আসবে? তাহলে কি বেস কিলোভোল্ট অ্যাম্পিয়ার 3 ফেজ, তাই তো? ডিভাইডেড বাই কি √3 বেস ভোল্টেজ কিলোভোল্ট লাইন টু লাইন হবে না? মানে √3 দিয়ে ভাগ হবে কিনা সেটা বলো। হবে? জি ম্যাম। আচ্ছা, ইউনিট কত হবে, অ্যাম্পিয়ার না কিলো অ্যাম্পিয়ার? অ্যাম্পিয়ার। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলো তো, যে ইম্পিডেন্স যেটা সেটা কি 3 ফেজের বেসিসে আমরা কনসিডার করি না সিঙ্গেল ফেজের বেসিসে করি? সিঙ্গেল ফেজ। ভেরি গুড। কেন সিঙ্গেল ফেজে করি? আমি একটা লাইনের ইম্পিডেন্স আমরা চিন্তা করি। গুড। তাহলে তখন সেটা কি আসে সূত্র? এটা আসে বেস ইম্পিডেন্স বেস ভোল্টেজ ডিভাইডেড বাই কত? বেস কারেন্ট। তাহলে √ওভার দিয়ে যদি ভাগ করো তাহলে এই জিনিসটা আসে। আচ্ছা, এখানে 1000টা আসলো কিভাবে, কারো কোনো আইডিয়া আছে? বেস ভোল্টেজ কিলোভোল্ট লাইন টু লাইন বাই √3 ডিভাইডেড বাই কি বেস ভোল্টেজ কেভিএ 3 ফেজ ডিভাইডেড বাই √3 ইনটু বেস ভোল্টেজ কিলোভোল্ট লাইন টু লাইন। কিন্তু এখানে এসে 1000টা দিয়ে গুণ হলো কেন? বাচ্চারা ওই অ্যাম্পিয়ারকে কিলোতে নেওয়ার জন্য নিচে একটা অ্যাম্পিয়ার আছে। রাইট, নিচে একটা অ্যাম্পিয়ার আছে, অ্যাম্পিয়ারটাকে কিলো অ্যাম্পিয়ারে নেওয়ার জন্য, মানে ইনটু কি 1/1000 এখানে ছিল না, এই যে এখানে ইনটু কত ছিল 1/1000 না? তাহলে সেটাই যদি উপরে চলে যায়, এখন আমি কি করলাম এটাকে উপরে দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? আচ্ছা বাবা, বুঝতে পেরেছো? রেসপন্স করো। ইয়েস মিস। ওকে, ভেরি গুড। তাহলে আসো, তাহলে এটা থেকে আমি কি এটাকে কনভার্ট করতে পারবো? কিলোভোল্ট লাইন টু লাইন স্কয়ার ডিভাইডেড বাই কি কিলোভোল্ট অ্যাম্পিয়ার 3 ফেজ বাই 1000। ঠিক আছে না? ঠিক আছে? Yes, ma'am. ওকে। অথবা এটাকে দেখো আবার সেম জিনিস, একই জিনিস, কোনো ডিফারেন্স নাই। তাহলে এটার ফাইনালি আমাদের বেস ইম্পিডেন্স আসলে কত দাঁড়ালো? কিলোভোল্ট স্কয়ার ডিভাইডেড বাই কি এমভিএ না? তার মানে আসলে বেসিক্যালি 3 ফেজ বলো বা সিঙ্গেল ফেজ বলো, সূত্রে কি কোনো চেঞ্জ আসছে? না মিস, দুজনেরই ভ্যালু কিন্তু সিঙ্গেল ফেজ এবং 3 ফেজের জন্য আমাদের ভ্যালু কিন্তু বেস ইম্পিডেন্স যেটা সেটার ভ্যালু কি আছে, সেমই আছে। বোঝা গেল? ইয়েস মিস। আচ্ছা, সেম যে আছে, আসো আরেকটা উদাহরণ দিয়ে দেখি, একটা ম্যাথ দেখি, আসো এই ম্যাথটা। ঠিক আছে, এই ম্যাথটাতে দেখো যে আমাদের আসলে সেম আছে কিনা, এটা একটু দেখবো। স্টার্ট করি অঙ্কটা। অঙ্কটাতে দেখো রেটিং দেয়া আছে কিলোভোল্ট অ্যাম্পিয়ার 3 ফেজের জন্য এত, লাইন টু লাইন ভোল্টেজ দেয়া আছে, এবং সিঙ্গেল ফেজে তাহলে বেস পাওয়ারটা কত হবে বলো তো? 3 ফেজে যদি 30,000 কিলোভোল্ট অ্যাম্পিয়ার হয়, তাহলে সিঙ্গেল ফেজে পাওয়ারটা কত হবে? জাস্ট 3 দিয়ে ভাগ হয়ে যাবে না? তাই না? বুঝতে পারছো জিনিসটা? Yes, ma'am. মানে 3 ফেজে পাওয়ার যেটা, সিঙ্গেল ফেজে পাওয়ারটা কি জাস্ট 3 দিয়ে ভাগ করে দিব। আর লাইন টু লাইনের সাথে লাইন টু নিউট্রালের রিলেশন কি ভোল্টেজের, √3 দিয়ে ভাগ দিয়ে দিব, তাই তো? আচ্ছা, এই অঙ্কটা একটু করলেই দেখবা, যে অঙ্কটাতে দেখলে করলে আমরা দেখব যে এখানে আসলে যেটা হয় যে অ্যাকচুয়াল লাইন টু লাইন ভোল্টেজ যদি তোমার 108 দেয়, তাহলে আমাদের লাইন টু নিউট্রালের সাথে রিলেশনটা কি 108/√3। তাহলে এটা আমি কিসে কনভার্ট করলাম? লাইন টু নিউট্রালে। তাহলে পার ইউনিটে যদি তুমি চিন্তা করে দেখো, দেখবা কি যে দেখো পার ইউনিটের আমাদের সূত্রটা কি ছিল মনে পড়ে? অ্যাকচুয়াল বাই বেস। অ্যাকচুয়াল বাই বেস, ভেরি গুড। তাহলে অ্যাকচুয়াল এখানে কত? অ্যাকচুয়াল 108। আর বেসটা কত? 120। 120, তাই না? আচ্ছা, এটা গেল লাইন টু লাইনের ক্ষেত্রে বা 3 ফেজের ক্ষেত্রে। তাহলে সিঙ্গেল ফেজের জন্য কি আসবে? বেস লাইন টু নিউট্রাল আর কি অ্যাকচুয়াল লাইন টু নিউট্রাল। তাহলে দেখো তো দুইজনের ভ্যালু কি সেমই আসছে কিনা? ইয়েস মিস। তাই না? তার মানে হচ্ছে আমাদের কি, এটা যদি তুমি দেখো সিঙ্গেল ফেজ আর দেখো সিঙ্গেল ফেজ আর কি দেখো সিঙ্গেল ফেজের জন্য যা 3 ফেজের জন্য যা অন দ্য বেসিস অফ 3 ফেজ আর অন দ্য বেসিস অফ কি সিঙ্গেল ফেজ, ভ্যালু দুটো কি আসবে?
সিমিলার ওয়েতে থ্রি ফেজেও তোমার কি পাওয়ার নিয়ে যদি পাওয়ারের যদি তুমি চিন্তা করো, তো তুমি যদি কি করো দুইটা রেশিও নাও পার ইউনিট ভ্যালুতে, তাহলে কত হবে? 18 পাওয়ার যদি হয় 18/30, অথবা কি দুইটাকেই 3 দিয়ে ভাগ করবা না, কারণ এই দুইটাই তো কি থ্রি ফেজে দেয়া, তো আলটিমেটলি আসলে সেমই আসবে। এটাও আবার কি বেসিস থ্রি ফেজের, আরেকটা কি সিঙ্গেল ফেজের। বোঝা গেল? আচ্ছা, এটা জাস্ট প্রতিটার পরে পরে একটা ছোট ছোট ম্যাথ দিছে। এই যে এটাই বলছে, the per unit value of the three phase kVA on the three phase kilovolt ampere base is identical to the per unit value of kilovolt ampere per phase on the kVA per phase line. বুঝতে পেরেছো? ওকে, তাহলে দুইটা সেম আসলো। আচ্ছা, জাস্ট আরেকটু জিনিস দেখি, এটা কি বলতো ম্যাম একটু আগে স্লাইডটা আরেকবার বলেছি এটা। ওকে, তাহলে দুইটা সেম এই স্লাইড। ইয়েস ম্যাম। আচ্ছা, লিখো। তোমাদের কি এরপরে ক্লাস আছে? ম্যাম ল্যাব আছে একটাই। একটা মানে আমাদের D1 এর? জি D1। আর D2 এর কি অবস্থা বাবা? 3:30 ল্যাব ম্যাম। ও, তাহলে আমরা 10 মিনিট এক্সটেন্ড করি। হ্যাঁ, ইয়েস মিস। আজকে এটা শেষ করে তারপর বাসায় যাব। আচ্ছা, একটু দেখো তো প্রত্যেকটা জিনিসের সাথে কি ম্যাথের মিল পাচ্ছো? মানে এমন হচ্ছে যে যা পড়ছি সেটা বুঝছি না? ম্যাম বুঝতেছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে একটু আগাই। হয়েছে স্লাইড? আমি স্লাইড দিয়ে দিব তোমাদের, টেনশন নিও না। ম্যাম অ্যাকচুয়াল লাইন টু লাইন ভোল্টেজটা বলো। এই যে অ্যাকচুয়াল বলেছে, অ্যাকচুয়াল লাইন টু লাইন ভোল্টেজটা বলেছে 108 কেভি, আর অলরেডি বেস কেভি কিলোভোল্ট লাইন টু লাইন তো দেয়াই আছে 120 কেভি, তাই না? জি। এই যে তাহলে কি অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কি বেস ভ্যালু, বুঝেছো? তাহলে এই লাস্ট একটা টপিক, একটা অঙ্ক 11 মিনিটের করে ছেড়ে দিব, ঠিক আছে? স্টার্ট করি। ইয়েস মিস। কারো কোনো সমস্যা এই পর্যন্ত? না মিস। ওকে, নাও আসলো এটা দেখো। আচ্ছা, জাস্ট আরেকটু জিনিস দেখি, এটা কি বলতো? কি বলেছি? পার ইউনিট ইম্পিডেন্স ইন সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। আচ্ছা, এই যে একটু আগে একটা আমরা অ্যাডভান্টেজ করলাম না যে রেঞ্জটা আমার ন্যারো হয়ে যায়, করেছিলাম তো তখন আমরা বুঝিনি মাহাত্ম্যটা আসলে কি বা কি বলতে গেছে। আচ্ছা, আসো আরেকটু ডিটেইল করি। এখানে কি বলেছে যে ohmic value of leakage reactance of a transformer could be measured with reference to the high voltage XH or low voltage XL side, and it can be seen that XH not is equal to কি XL মানে কি? আচ্ছা, ট্রান্সফরমারের কয়টা সাইড থাকে? অ্যাকচুয়ালি দুইটা সাইড, একটা বলি প্রাইমারি আর একটা বলি কি সেকেন্ডারি, অথবা লো টেনশন সাইড, হাই টেনশন সাইড। মানে যার ভোল্টেজটা বেশি সেটাকে আমি কি বলছি? হাই টেনশন, আর যার ভোল্টেজটা কম তাকে বলি কি লো টেনশন। তার মানে সিম্পল ওয়েতে বলছে যে যখন আমি V1 এর রেসপেক্টে বা প্রাইমারি সাইড থেকে দেখি তখন কি করি? সেকেন্ডারিকে হাই মানে প্রাইমারিতে নিয়ে আসা ট্রাই করি না আমরা? তাহলে তখন ইম্পিডেন্স দুইটা কি মানে লো টেনশন সাইড এবং হাই টেনশন সাইডের ইম্পিডেন্স কি সেম হয়? হয় না, হয় না। কিন্তু আছে, কিন্তু the per unit value of the leakage reactance of transformer will be the same on both sides. মানে কি XL এবং XH দুইটার ওহমিক ভ্যালু সেম হয় না, কিন্তু যদি তুমি পার ইউনিটে কনভার্ট করো তাদের লিকেজ রিঅ্যাকট্যান্সটা হাই টেনশন সাইড এবং লো টেনশন সাইড দুইটা সাইডেই সেম হয়। এই কথাটা কি বুঝতে পেরেছো? এটা বুঝতে পারেনি? না ম্যাম, এটা বুঝি। আসলে দেখি একটা ম্যাথ করলে বুঝি কিনা। আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন? বাচ্চারা বুঝতে পেরেছো? না ম্যাম। আচ্ছা, বুঝতে পারিনি। আচ্ছা, এইখানে দেখো আমাদের কি বলেছি যে ইম্পিডেন্স, তাই না? আমরা এরকম ট্রান্সফরমার তো আগে দেখেছি কি দেখিনি? ট্রান্সফরমার তো দেখেছি, তাই না? তো প্রতিটা ট্রান্সফরমারের একটা ইম্পিডেন্স থাকবে না?
মানে জেড জেড যদি তুমি প্রাইমারি সাইডে বলো, তাহলে প্রাইমারি সাইডে যদি তোমার হয় Z1 আর সেকেন্ডারি সাইডে কি হয়, যদি Z2 হয়, তাহলে এই দুইজনের ইম্পিডেন্স তো থাকবে না? Z1 আর Z2 এটা যদি মনে করো এটা হাই টেনশন সাইড, আর মনে করো এটা লো টেনশন সাইড, ঠিক আছে? এখন Z1 আর Z2 এর ভ্যালু কি কখনো সেম হবে? ওহমিক ভ্যালু Z1 Z2 কি সেম হয়? না। কিন্তু তুমি যদি পার ইউনিটে কনভার্ট করো, তুমি আজকে দেখবা পার ইউনিটের লো টেনশন সাইড এবং হাই টেনশন সাইডের ইম্পিডেন্স কি হয়? সেম হবে। কিভাবে হবে, তাই না? এটা আমাদের দেখার বিষয়। ইয়েস মিস। এইটাই আজকে আমরা প্রমাণ করব। কি প্রমাণ করতে যাচ্ছি সেটা বুঝছো? জি মিস। আচ্ছা, এখন তাহলে দেখো, এখন বুঝবা। এখন দেখো যে যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা আসলে করতে পারছি কিনা। আচ্ছা, এইখান থেকে দেখো একটু একদম বাচ্চা লেভেলের অঙ্কের কিছু জিনিস যাব। এটা কি, কিসের ছবিটা, কিসের? ট্রান্সফর্মার। ওকে, ট্রান্সফরমারের তোমার এখন এখানে কি কি আমরা জানি? এইখানে কি কয়েলের টার্ন সংখ্যা থাকে, এই এনটা মানে কি নাম্বার অফ টার্ন প্রাইমারি সাইড। প্রাইমারি সাইড, তাহলে প্রাইমারি সাইডকে যদি n1 বলি আর সেকেন্ডারি সাইডকে যদি n2 বলি। আচ্ছা, আরেকটা কি জানি, এটা কিসের সূত্র? ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজ। আরেকবার বলবেন না, নেটওয়ার্কটা আনস্টেবল হয়ে গেছিল। কোনটা বাবা? এই যে 1 মিনিট আগে। আচ্ছা, এখানে বলেছি কি একটা ট্রান্সফরমারকে কি কি দিয়ে প্রকাশ করি? টার্ন সংখ্যা, ভোল্টেজ, কারেন্ট, তাই না? টার্ন সংখ্যা, ভোল্টেজ এবং কি কারেন্ট। তাহলে এখানে টার্ন সংখ্যা কি এনপি, প্রাইমারি যেটা হবে সেটা কি n1, সেকেন্ডারিতে যেটা সেটাকে কি বলবো? n2 বলবো না? প্রাইমারি বলতে আমরা কি বুঝাচ্ছি? এই যে এইখানে টার্ন সংখ্যা n1, এই যে এই টার্ন সংখ্যা, এই যে এগুলো টার্ন সংখ্যা, মনে পড়ে? তাহলে প্রাইমারির ক্ষেত্রে বলছি n1, সেকেন্ডারির ক্ষেত্রে কি বলছি? n2। ভোল্টেজ কি? প্রাইমারি এখানে একটা তো ভোল্টেজ আমরা পাই নাকি, প্রাইমারি ভোল্টেজ, আর এই যে সেকেন্ডারি ভোল্টেজ vs, এই প্রাইমারিটাকে আমরা বলছি কি v1 আর সেকেন্ডারিকে বলছি কি v2। আর কারেন্টের ক্ষেত্রে কি বলছি? প্রাইমারিটাকে এখানে ip কে i1 বলছি, আবার is টাকে কি বলছি? i2। এটাই জাস্ট বলছি যে এই তিনটা প্যারামিটারই কি আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে কাজে লাগাই না? কারণ ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার কি থাকে, সেম থাকে না ডিফারেন্ট থাকে? ফ্রিকোয়েন্সি আর পাওয়ার ট্রান্সফরমারের এটা কি সেম থাকে না ডিফারেন্ট থাকে? সেম থাকে। তার মানে এইখানে এই কয়েকটা জিনিসই কি আমার হাতে প্যারামিটার হিসেবে কাজ করে, যেগুলো আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, তো এইগুলো কি একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা কি আমরা জানি? এটাকে a অথবা অনেক সময় হচ্ছে 1/a দিয়েও প্রকাশ করে, এটা ধরার উপরে ডিপেন্ড করে, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি বলি v1/v2 is equal to e1/e2 is equal to n1/n2 is equal to কি i2/i1, তাহলে কি আমার ভুল বলা হবে? ওকে, তাহলে এখন বলো যে যদি ইম্পিডেন্সটা Z2 কানেক্টেড হয় অ্যাক্রস দ্য ওয়াইন্ডিং 2, তার মানে এইখানে সেকেন্ডারিতে হচ্ছে Z2 আছে, তাহলে সেকেন্ডারি Z2 টাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? সেকেন্ডারি Z2 কে কিভাবে প্রকাশ করব? Z2 এর সূত্রটা কি হবে? v2/i2 হবে কি হবে না সেটা বলো। v2/i2 হবে? জি মিস। ওকে, তাহলে v2/i2 যদি হয়, তাহলে v2 কে আমরা কি টার্ন সংখ্যা দিয়ে যদি প্রকাশ করতে চাই n1/n2, তাহলে এই সূত্রটা কি অ্যাপ্লাই করা যাবে কিনা? ইয়েস মিস, করা যাবে। v2 থেকে এটা i2 থেকে এটা করা যাবে? ইয়েস মিস। তাহলে এখান থেকে কি আমরা এটা বলতে পারি n2/n1 হোল স্কয়ার ইনটু z1 বলতে পারি? জি মিস। তাহলে এখান থেকে অথবা এটা টার্ন সংখ্যা দিয়েও প্রকাশ করতে পারি, অথবা আরেকটা কি দিয়ে করতে পারি? ভোল্টেজ। ভোল্টেজ দিয়ে। ভেরি গুড। তাহলে সূত্রটা কিভাবে আসলো এটা বোঝা গেল? ইয়েস মিস। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, এখন আরেকটা জাস্ট দেখবো। আরেকটা সেটা কি দেখবো? সেটা হচ্ছে যে আমরা যদি দা ইম্পিডেন্স মেজার করি প্রাইমারি ওয়াইন্ডিং থেকে। আচ্ছা, দুইটা কনসেপ্ট এটা সবসময় মাথায় রাখবা, হ্যাঁ? একটা হচ্ছে Z2 যেটা এখানেই আছে, তাই না?
এইটা কি Z2 যেটা চেঞ্জ হবে না, কিন্তু সেকেন্ডারিতেই আছে। কিন্তু আমরা কি করি, আমরা যখন ট্রান্সফরমারটাকে আঁকি বা ইকুইভ্যালেন্ট আঁকি, তখন যেটা কি করি, কি হয় প্রাইমারি সাইডে নিয়ে নেই অথবা প্রাইমারিটাকে সেকেন্ডারিতে কনভার্ট করি না। মানে এই যে Z2টাকে হয় প্রাইমারিতে নেই অথবা অনেক সময় প্রাইমারির একটা Z1 কে সেকেন্ডারিতে নেই, এরকম কিছু কনভার্সন আমরা করি না। এখানে সেটার সূত্র কিন্তু আবার আলাদা, সেটা হচ্ছে কি Z2 প্রাইম, মানে কি সেকেন্ডারিটাকে আমি এখানে যদি প্রাইমারিতে আনি তাহলে আমি এটাকে Z2 প্রাইম বলতে পারি। Z2 প্রাইমের তখন সূত্র কি হবে, V1 ডিভাইডেড বাই I1। এই দুইটা জিনিস খুব ঠান্ডা মাথায় আজকে বুঝবা, আরেকবার বুঝবা যে আসলে কি বলেছে। Z2 প্রাইমটা কি, মানে আমি কি করছি, দা ইম্পিডেন্স মেজার্ড অ্যাক্রস দা প্রাইমারি ওয়াইন্ডিং, ঠিক আছে। Z2 প্রাইমটা কি আর Z2টা কি, আমার কথা কি বুঝতে পেরেছো? এটা খাতায় মার্ক করে রাখো যে ম্যাডাম এটা কি বললো, এটা আমি আরেকবার বুঝবো। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার? ক্লিয়ার না হলে আমি আরেকবার বলবো, কোনো সমস্যা নেই। আরেকবার বলবো? আচ্ছা, এটা দেখ। আচ্ছা, তুমি একটা জিনিস দেখো, এই যে আমরা কি বলেছি, এই এতটুকু তো বুঝতে পেরেছো না? এখন বলেছে ইফ অ্যান ইম্পিডেন্স Z2 ইজ কানেক্টেড অ্যাক্রস ওয়াইন্ডিং 2, তার মানে কি এই সাইডে ওয়াইন্ডিং 2টা কানেক্টেড। একটা মিনিট একটু ধরো না বাবা। হ্যাঁ রাহিল, ওয়ালাইকুম আসসালাম। রাহিল, ওই যে ওদের ডি সেকশনেরই ক্লাস নিচ্ছি বুঝছো, আর 5 মিনিটে শেষ হয়ে যাবে, যেহেতু আজকে ইন্ট্রো ক্লাস, তো 5 মিনিট পরে স্টার্ট করি। না 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 না, ওদেরই ক্লাস নিচ্ছি, আর ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে, যেহেতু ওদের মানে আজকে ইন্ট্রো, বেশি তো কিছু বলবো না, এজন্য ভাবলাম 10 মিনিট পরে স্টার্ট করি। হ্যাঁ, ওদেরই ক্লাস হচ্ছে। না না না, ওদেরই ক্লাস হচ্ছে, ডি সেকশনেরই, এটা বুঝাই ছেড়ে দিচ্ছি একবারে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ রাহিল। জি বাবা, বুঝতে পেরেছো? তাহলে Z2টা যেটা, Z2টা আমি কি বলবো, Z2 বলতে কি এখানের ইম্পিডেন্স, তাহলে এখানেরই ভোল্টেজ এবং এখানেরই কারেন্টের রেশিও হবে না? এটা কি সবাই ধরতে পেরেছো কিনা আমাকে এটা বলো। ইয়েস ম্যাম। মানে এখানে যদি আমি Z বলি, তাহলে Z বলতে আমি এখানের ভোল্টেজ এবং এখানে কারেন্ট নিয়ে তো কাজ করব নাকি? আর এইখানে Z2টাকে যদি আমি এই প্রাইমারিতে নিয়ে যাই, ধরো Z2 প্রাইমে নিয়ে যাই, তাহলে এই Z2 প্রাইমটা কার রেশিও নিয়ে কাজ করা উচিত? প্রাইমারি সাইডে। ভেরি গুড, প্রাইমারি সাইডে। সেটা কি হবে, V1 বাই I1। এবার কি বুঝতে পেরেছো? এবার ক্লিয়ার হয়েছে? দুইটার মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে এবার? আচ্ছা, এই গেল একটা জিনিস। আচ্ছা, না হলেও সমস্যা নাই, নেক্সট ক্লাসে আবার দেখবো যদি না বুঝো। জাস্ট লাস্টের এই অঙ্কটা আমরা জাস্ট দেখে আজকে ছেড়ে দিই। এই অঙ্কটা ইম্পর্টেন্ট কেন, এই যে এতক্ষণ এত কথা বললাম যে প্রাইমারি সাইডের ইম্পিডেন্স, সেকেন্ডারি সাইডের ইম্পিডেন্স দুইটার সমান হবে, অঙ্কটা একটু পড়ো, অঙ্কটা পড়েই আজকে ছেড়ে দিই। কি বলেছে, এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ইজ রেটেড 110/440 ভোল্ট। আর কি বলেছে, 2.5 kVA বলেছে। লিকেজ রিঅ্যাক্টেন্স মেজার্ড ফ্রম দ্য লো টেনশন সাইড অফ ইজ কত, 0.06 ওহম। ডিটারমাইন লিকেজ রিঅ্যাক্টেন্স পার ইউনিট। আচ্ছা, লিকেজ রিঅ্যাক্টেন্স বলেছে, তার মানে লিকেজ রিঅ্যাক্টেন্স বলতে কি বুঝাবো আমরা, X লো টেনশন সাইডেরও বের করব, আবার X কি বের করব, হাই টেনশন সাইডেরও, কিন্তু দুইটাই কিসে বের করব, কিসে বের করব, পার ইউনিটে। ভেরি গুড। সূত্র জানি, কোন সূত্র জানি? জি ম্যাম। কি সূত্র জানি? ওকে, তাহলে আসো দেখি কোন সূত্র আমরা কাজে লাগাইতে পারি কিনা। আচ্ছা, লো টেনশন সাইডের জন্য বেস কত ধরবো? লো টেনশন সাইডের বেস ভোল্টেজ তো দেয়া নাই, আছে? তাহলে আমরা 110ই ধরি। আচ্ছা, তাহলে বেস ইম্পিডেন্স আমি কি বের করতে পারবো?
ZBL বেজ ইম্পিডেন্স অন লো টেনশন সাইড, সূত্র কি জানি? সূত্র বিবি স্কয়ার বাই এমবিএ, মানে কেবি স্কয়ার বাই এমবিএ। ভেরি গুড, ভেরি গুড। কেভি স্কয়ার ডিভাইডেড বাই এমভিএ। কেভি স্কয়ার কত? 110 ভোল্ট। 10, তাহলে এটাকে কিলো ভোল্টে নিতে হবে। তাহলে কি 1000 দিয়ে ভাগ করব না? তাহলে কেভি স্কয়ার ডিভাইডেড বাই কি এমভিএ, তার মানে 2.5 কে আবার কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে। তাহলে ওর কি বেজ, এটা কি বের হলো? এটা ম্যাম বেজ ইম্পিডেন্স। বেজ ইম্পিডেন্স কোন ইয়েতে বের হইলো? লো টেনশন সাইডে। রাইট, গুড। তারপরে তাহলে এখন এটার কি পার ইউনিটে বের করতে পারবো? পার ইউনিটের সূত্রটা কি? অ্যাকচুয়াল বাই বেস। ভেরি গুড। অ্যাকচুয়াল কত এটা? 0.06 আর বেস কত? এটা বের করেছো, এটা আসছে। यस মিস। তাহলে তোমরা একটু আমাকে হাই টেনশন সাইডেরটা বের করে দিতে পারো? মিস। আচ্ছা, হাই টেনশনে শুধু আমি একটা সূত্র দেখাবো, তুমি আমাকে এর পরেরটা বলবা যেটা কেন আমি লিখলাম। আচ্ছা, ইফ লিকেজ রিঅ্যাকট্যান্স হ্যাজ বিন মেজার্ড অন দা হাই টেনশন সাইড, তাহলে HT এর ভ্যালুটা কত আসবে বাবা? দেখো 0.6 * 440 ডিভাইডেড বাই 110 স্কয়ার আসলো। এটা কেন আসলো কে বলতে পারে? ম্যাডাম আমরা লো টেনশন সাইডে 0.06 ধরছি, আমাদের হাই টেনশন সাইডে নিতে হলে এটা চেঞ্জ করতে হবে। হাই টেনশন সাইডে কি আমরা নিব নাকি হাই টেনশন সাইডে অলরেডি? রাইট, তার মানে কোন সূত্রটা যাবে বলো তো? এই যে এই সূত্রটা যাবে, তাই না? V2/I2, কারণ আমি কিন্তু কনভার্ট করিনি, আমি হাই টেনশনই রেখেছি। তাহলে কি হবে? V2/I2 হবে নাকি V1/I1 হবে? আমার কথাটা কি বুঝতে পেরেছো? লিকেজ রিঅ্যাকট্যান্স হ্যাজ বিন মেজার্ড অন হাই টেনশন সাইড। হাই টেনশন সাইডে আমি মেজার করেছি, আমি কিন্তু কনভার্ট করিনি। জি মিস, মেজার করেছি V2/V1 স্কয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো? V2/, মানে আমরা যেহেতু অ্যাক্রসে করছি যার কারণে আমরা V2/I2 তে করছি অ্যাক্রসে। জি ম্যাডাম, গুড, ভেরি গুড, এখন বুঝেছি। আচ্ছা, তাহলে হাই টেনশন সাইডে বেজ ইম্পিডেন্সটা কত হবে ম্যাডাম? সূত্রতে ইউজ করলে মানে 0.96 আসছে। 0.96 আসছে। এখন এটা কি আসলো? এটা তো আসলো হচ্ছে হাই টেনশন সাইডের লিকেজ রিঅ্যাকট্যান্স। জি ম্যাডাম, বেসটা। এখন বেসটা বের করব না? জি জি মিস, অ্যাকচুয়ালটা আছে, অ্যাকচুয়ালটা আসছে, এখন বেস বের করব। বেসের সূত্র কত? বেস কিন্তু ট্রান্সফরমারের ওইদিকে যখন যাবা তখন কি সেম ভোল্টেজে বেস ধরতে হবে না? হাই টেনশন সাইডের বেসটা কত তাহলে আমাদের? হাই টেনশন সাইডের ভোল্টেজ ভেরি গুড, 440 ভোল্ট। তাহলে দেখো তো এটা আসছে কিনা? 77.5। লাস্ট কাজ। জি আসছে, ক্যালকুলেট করো। আসছে? ইয়েস মিস, 77.44। ভেরি গুড, তাহলে 5 ওহম। আচ্ছা, এখন তুমি আমাকে হাই টেনশন সাইডের ইম্পিডেন্সটা পার ইউনিটের রিঅ্যাকট্যান্সটা বের করে দিতে পারো? জি ম্যাডাম, অ্যাকচুয়াল বাই বেস তাহলে করলে তো ভেরি গুড, কত আসে? 0.96 ডিভাইডেড বাই 77. ম্যাডাম 0.012। বাহ, দেখো তো সেম টু সেম আসছে কিনা? জি মিস, 0.0123 আসছে। তার মানে দেখো তো কি বোঝা গেল? দেখো, বেজ ইম্পিডেন্স লো টেনশন সাইডেরটা আসছে কত? 4.84, আর হাই টেনশন সাইডের বেজ ইম্পিডেন্স কত আসছে? 77.5। তার মানে দুইজনের কি বেজ ইম্পিডেন্স সেম আসলো? না মিস, কিন্তু পার ইউনিট ভ্যালুটা দেখো তো, লো টেনশন সাইডে কত আসছে? 0.0124, আর হাই টেনশনে কত আসছে? 0.0124। তার মানে এই যে আমরা একটা শুরু করার আগেই যে বলেছিলাম যে হাই টেনশন সাইড এবং লো টেনশন সাইডের ইম্পিডেন্সটা দুইজনের ক্ষেত্রে সেমই হবে পার ইউনিটে। তুমি কি প্রমাণ পেলা? ইয়েস মিস। সেম কি আসলো? জি মিস। তার মানে কি তুমি বলতে পারো যে তুমি যা শিখছো সেটা মোটামুটি ঠিক আছে? ইয়েস মিস। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা কি মোটামুটি বোঝা গেল? জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব অ্যাডভান্টেজটা এই যে দেখো পার ইউনিটে, তার মানে যেটা আমরা বলছিলাম যে ওহমিক ভ্যালু সেম হয় না, কিন্তু
পার ইউনিটে যদি করো তাহলে এটা কি হবে, লো টেনশন এবং হাই টেনশন অথবা প্রাইমারি সেকেন্ডারি দুইটারই লিকেজ রিঅ্যাকটেন্সটা কি হবে, সেম হবে। ঠিক আছে না? Yes, miss. বোঝা গেল বাবা? ক্লাসটা কি আজকে বুঝতে পেরেছি? জি মিস। আচ্ছা, আমাদের যে হ্যাঁ। ক্লাস, জি ম্যাম। আজকে ভিডিওটা কি আপলোড দেওয়া যাবে? আমার ইন্টারনেট বারবার আনস্টেবল দেখাচ্ছিল, অনেক জায়গাগুলো আমি ক্যাচ করতে হ্যাঁ। পারিনি। হ্যাঁ অবশ্যই যাবে, যেহেতু আপনারা অ্যাটেন্ডেন্স ভালো ছিল সুতরাং ইয়ে করা যাবে, আপলোড করা যাবে। কিন্তু যেদিন দেখবো অ্যাটেন্ডেন্স কমে গেছে সেদিন কি করব, সেদিন আর দিব না। ঠিক আছে, কিন্তু আজকে কি মোটামুটি ক্লাস বোঝা গেল? Yes, miss. ওকে, তাহলে আপনারা একটু কষ্ট করে আবার ল্যাবে জয়েন করেন। হ্যাঁ হ্যাঁ আপলোড আজকেই দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ। ওকে, আজকে দিয়ে দিব। তাহলে ইয়ে করি, আমরা আজকে শেষ করি তাহলে। Yes, miss. বাবা নেক্সট ক্লাসের আগে এই পুরাটা, হ্যাঁ একটু পড়ে এসো নেক্সট ক্লাসের আগে, যাতে এই যে আমাদের প্রাইমারিতে কনভার্সন, সেকেন্ডারিতে কনভার্সন, এগুলো যাতে ঝামেলা না হয়। হ্যাঁ, এগুলো যদি একটু জাস্ট 3-4 পেজের অঙ্ক, এগুলো কমপ্লিট করে ফেললে দেখবা নেক্সট ক্লাসটা করতে আরো মজা পাবা। মোটামুটি ইন্টারেস্ট পাচ্ছ তো পাওয়ার সিস্টেমে নাকি? জি মিস। ওকে, তাহলে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। হ্যাঁ, আর ল্যাবে জয়েন করো, ঠিক আছে? তাহলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ সবাই। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখা হবে আবার।